আয়ান ভয় পেলেও থেমে থাকল না, বরং তার মনে হলো এই স্কুলের প্রতিটি দেয়ালের আড়ালে লুকিয়ে আছে এক একটা রহস্য। পরদিন সকালে ক্লাসের নতুন একজন শিক্ষক এলেন। নাম মিস্টার করিম। লম্বা চেহারা, ফ্যাকাশে মুখ, চশমার কাচের আড়ালে অদ্ভুত দৃষ্টি। তিনি নিজেকে গণিতের শিক্ষক হিসেবে পরিচয় দিলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার ক্লাসে ঢুকতেই পুরো ঘরটা ঠান্ডা হয়ে গেল। ছাত্ররা ফিসফিস করছিল, স্যারকে আগে কখনো দেখিনি, হয়তো নতুন এসেছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউই জানে না তিনি কোথা থেকে এলেন। মিস্টার করিম ব্ল্যাকবোর্ডে সমীকরণ লিখতে শুরু করলেন। প্রথমে সবকিছু স্বাভাবিক, কিন্তু কিছুক্ষণ পর আয়ান খেয়াল করল বোর্ডে তিনি আসলে সমীকরণ নয়, অদ্ভুত প্রতীক লিখছেন। প্রতিটি প্রতীক দেখতে অনেকটা প্রাচীন যন্ত্রের নকশার মতো। আয়নের চোখে পড়তেই মনে হলো প্রতীকগুলো নড়ছে, যেন জীবন্ত দেয়াল থেকে বেরিয়ে আসছে। সে ভয়ে পাশে বসা রাহুলকে খোঁচা দিল, কিন্তু রাহুল অবাক হয়ে বলল, কি হলো? বোর্ডে তো সাধারণ অঙ্ক লেখা। আয়ান থমকে গেল। তাহলে সেই শুধু দেখছে? ক্লাস শেষে আয়ান সাহস করে শিক্ষককে প্রশ্ন করল, স্যার, আপনি কোথা থেকে এসেছেন? মিস্টার করিম ঠান্ডা চোখে তাকিয়ে মৃদু হেসে বললেন, আমি তো এখানেই ছিলাম সব সময়। এই উত্তর শুনে আয়ানের রক্ত হিম হয়ে গেল। সেদিন বিকেলে আয়ান আবার লাইব্রেরিতে গেল সত্যি খুঁজতে। টেবিলে বসেই ভাবছিল, তখন পিছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, জানো, সে শিক্ষক আসলে মৃত। চমকে ঘুরে দাঁড়িয়ে দেখল লাইব্রেরিয়ান ম্যাডাম দাঁড়িয়ে আছেন, মুখে রহস্যময় হাসি। তিনি নিচু গলায় বললেন, মিস্টার করিম এই স্কুলের পুরনো শিক্ষক। বহু বছর আগে তিনি নিখোঁজ হয়েছিলেন। তারপর থেকে মাঝে মাঝে রাতে তাকে দেখা যায়, কিন্তু দিনের আলোতে সেটা কিভাবে সম্ভব? আয়ান নির্বাক হয়ে গেল। তার মনে একটাই প্রশ্ন, তাহলে আজকের সকালে সে কাকে দেখল? কিন্তু লাইব্রেরিয়ান আর কিছু না বলে ধীরে ধীরে চলে গেলেন অন্ধকার করিডোরের ভেতরে। আয়ান টেবিলে বসে কাঁপতে কাঁপতে ভাবতে লাগল, এই স্কুলের দেয়ালের ভেতরে মৃতরা কি সত্যিই জীবিতদের মতো হাঁটে চলে? শরতের দুপুর, শহরের আকাশে তখন হালকা সোনালি রোদ, বাতাসে কাশফুলের গন্ধ মিশে আছে। রাস্তায় মানুষের ব্যস্ত আনাগোনা। ঠিক তখনই একটি পুরনো মাইক্রোবাস ঢুকল সেন্ট মেরি চ্যারিটি হাসপাতালের গেটে। মাইক্রোবাস থেকে নেমে এলো 5 জন। রোহান, পেশায় সাংবাদিক, বয়স 30-এর কাছাকাছি। সে ভয়ঙ্কর জায়গায় গিয়ে অনুসন্ধানী প্রতিবেদন লেখে। সায়ন্তী, তরুণ ফটোগ্রাফার, ক্যামেরা তার চোখের মতোই সত্য খোঁজে। আকাশ, ভিডিওগ্রাফার, সব কিছু রেকর্ড করে রাখার দায়িত্বে। মাহি, রোহানের বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু, অলৌকিক বিষয়ে অগাধ আগ্রহ। ইমরান, দলের সবচেয়ে নীরব ছেলে, সব সময় হাতে থাকে নোটবুক। কি ভাবে কেউ বুঝতে পারে না। তারা এসেছিল একটি উদ্দেশ্যে, শহরের মানুষ যে অভিশপ্ত হাসপাতালের ভয়ঙ্কর কাহিনী বলে বেড়াচ্ছে সেটির সত্যতা খুঁজে বের করা। রোহানের পরিকল্পনা ছিল এই নিয়ে একটি বড় রিপোর্ট তৈরি করার। গেটে দাঁড়িয়ে থাকা প্রহরী তাদের দিকে কটমট করে তাকালো। আপনারা কারা? রোহান হেসে বলল, আমরা সাংবাদিক, হাসপাতালের ইতিহাস নিয়ে একটা প্রতিবেদন করছি, ভেতরে ঢুকতে চাই। প্রহরী একটু থমকাল, তার চোখে অদ্ভুত ভয়। দিনে ঢুকতে পারে, কিন্তু খেয়াল রাখবেন সূর্য ডোবার আগে যেন বের হয়ে যান। প্রহরীর গলা কেঁপে উঠল, তার চোখে আতঙ্ক স্পষ্ট, কিন্তু দলটি হেসে উড়িয়ে দিল কথাগুলো। তাদের কাছে এগুলো কেবল কুসংস্কার। তারা ভেতরে ঢুকল, দেখল হাসপাতাল পুরোপুরি স্বাভাবিক। ডাক্তাররা রোগী দেখছে, নার্সরা ওষুধ দিচ্ছে, লিফট চলছে, করিডোরে রোগীর আত্মীয়রা হেঁটে বেড়াচ্ছে। সায়ন্তী কয়েকটা ছবি তুলল। দেখে তো একদম স্বাভাবিক হাসপাতালের মতোই লাগছে। রোহান মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু আমি জানি দিনে যতটা স্বাভাবিক দেখা যায়, রাতে এর আসল রূপ বের হয়। তারা কয়েকটা পুরনো ওয়ার্ড ঘুরে দেখল। দেয়ালগুলোতে জায়গায় জায়গায় রং খসে পড়ে আছে,
জানালার কাছে ধুলো জমে আছে, কোথাও কোথাও ভাঙা বিছানা পড়ে আছে, হয়তো বহুদিন ধরে ব্যবহার হয়নি। হঠাৎ ইমরান একটি দেয়ালে হাত রেখে থেমে গেল। তোমরা খেয়াল করেছ, দেয়ালটা ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। মাহি হেসে বলল, ওটা নিশ্চয়ই বাতাসের জন্য। কিন্তু ইমরানের চোখে অদ্ভুত আতঙ্ক ফুটে উঠল। তারা এক নার্সকে জিজ্ঞাসা করল হাসপাতালের ইতিহাস নিয়ে। নার্স হঠাৎ চুপ করে গেল, তারপর দ্রুত চলে গেল ভেতরের দিকে। এরপর রোহান হাসপাতালে আসা এক বৃদ্ধ রোগীর সাথে কথা বলল। বৃদ্ধ ফিসফিস করে বলল, বাবা, রাতে এখানে থেকো না, অনেককে হারাতে দেখেছি আমি। দিনের বেলা যেমনই লাগুক না কেন, রাত হলেই এখানে ডাক্তাররা মানুষ থাকে না, তাদের চোখ ফাঁকা হয়ে যায়, আর তুমি যতই দৌড়াও হাসপাতাল থেকে বের হতে পারবে না। রোহানের শরীর শিউরে উঠল, কিন্তু সায়ন্তী আবার হেসে বলল, আরে এগুলো শুধু গল্প, সত্যি যদি এমন হতো তাহলে এত মানুষ দিনে চিকিৎসা নিতে আসতো কেন? কথাগুলো সবাইকে খানিকটা স্বস্তি দিল, কিন্তু ভেতরে ভেতরে একটা অদৃশ্য অস্বস্তি জমে উঠছিল। বিকেলের দিকে তারা হাসপাতালের দ্বিতীয় তলায় পৌঁছালো। সেখানে এক পুরনো কক্ষ তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। কক্ষের দরজায় মরচে ধরা তালা, আর দরজার উপর লাল রঙে আঁকাবাঁকা কিছু দাগ। আকাশ জোরে টেনে বলল, এই কক্ষটা নিয়ে কিছু একটা রহস্য আছে। দেখো না, অন্য সব রুম খোলা, শুধু এইটাই বন্ধ। তারা দরজায় কান পাতল। আশ্চর্যভাবে ভেতর থেকে আসছে হালকা একটা শব্দ। মনে হলো যেন কেউ ভেতরে হেসে উঠল, এক ছোট্ট মেয়ের হাসি। সায়ন্তী ভয়ে পিছিয়ে গেল। তোমরা শুনলে? ওটা কি বাচ্চার হাসি ছিল? রোহানের চোখ চকচক করে উঠল। ঠিক তাই, এটাই প্রমাণ এখানে কিছু একটা আছে। ঘড়িতে তখন বিকেল 5টা। সূর্য ধীরে ধীরে লাল হয়ে নেমে আসছে পশ্চিম আকাশে। প্রহরীর সতর্কবার্তা মনে পড়ল রোহানের, কিন্তু সে দলকে থামালো না। আমাদের অপেক্ষা করতে হবে, আসল ঘটনা ঘটে রাতে। সায়ন্তী দ্বিধায় পড়ল, কিন্তু যদি সত্যি গুজবগুলো সত্যি হয়? রোহান ঠোঁট কামড়ে হাসল, আমরা সাংবাদিক, ভয় পেলে চলবে। আজ রাতেই আমরা জানব এই হাসপাতালের ভেতরে আসলে কি ঘটে। হাসপাতালের করিডোরে আলো জ্বলে উঠছিল। দিনের স্বাভাবিক পরিবেশ আস্তে আস্তে বদলে যাচ্ছিল। দলটি জানতো না তারা প্রবেশ করেছে এমন এক অন্ধকারের দুনিয়ায়, যেখান থেকে হয়তো আর ফিরে আসা সম্ভব হবে না। সন্ধ্যার আলো মিলিয়ে গেছে, আকাশে চাঁদ উঠেছে, কিন্তু হাসপাতালের জানালা দিয়ে ভেতরে আসছে না কোনো আলো। যেন বাইরের পৃথিবীর সাথে এর কোনো সংযোগই নেই। রোহান, সায়ন্তী, আকাশ, মাহি আর ইমরান 5 জনই হাসপাতালের দ্বিতীয় তলায় দাঁড়িয়েছিল। দিনের কোলাহল যেন এক মুহূর্তেই উধাও হয়ে গেছে। আরও অদ্ভুত ব্যাপার হলো, যত মানুষ, ডাক্তার আর রোগী তারা বিকেল 5টার আগে দেখেছিল, সবাই হঠাৎ করে গায়েব হয়ে গেছে। করিডোরে এখন শুধু নীরবতা। সায়ন্তী ফিসফিস করে বলল, তোমরা খেয়াল করেছো, একটাও ডাক্তার বা রোগী নেই। রোহান ভেতরে ভেতরে ভয় পেলেও সেটা প্রকাশ করল না। হয়তো সবাই নিচ তলায় চলে গেছে। কিন্তু ইমরান মাথা নাড়ল, না, এই নীরবতা স্বাভাবিক না। হাসপাতালে কখনোই এত নীরবতা হয় না। হঠাৎ করিডোরের লাইটগুলো একে একে নিভে গেল। ঝকঝকে সাদা দেয়ালগুলোতে ছড়িয়ে পড়ল কালো ছোপ, যেন রক্ত শুকিয়ে গিয়ে দাগ হয়ে আছে। বাতাসে ভেসে এলো পচা মাংসের দুর্গন্ধ। মাহি কেঁপে উঠল। ওরা ঠিকই বলেছিল, হাসপাতালটা রাতে অন্যরকম হয়ে যায়। তারা দৌড়ে নিচতলার দিকে নামতে চাইল, কিন্তু সিঁড়ি দিয়ে নামতেই অদ্ভুত জিনিস দেখতে পেল। সিঁড়ির মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছে একজন ডাক্তার, সাদা কোট পরা, গলায় স্টেথোস্কোপ, মাথা নিচু। রোহান স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাগ্য ভালো, একজন ডাক্তার তো পেলাম। কিন্তু ডাক্তার ধীরে ধীরে মাথা তুলল। তাদের চোখের সামনে স্পষ্ট হলো, তার চোখ নেই, শুধু ফাঁকা অন্ধকার গর্ত। মুখের কোণে এক অস্বাভাবিক হাসি টেনে উঠেছে। সায়ন্তী চিৎকার করে উঠল, না, ওটা মানুষ না। ডাক্তারটি হঠাৎ এক ভয়ঙ্কর শব্দ করে এগিয়ে এলো। তার পায়ের শব্দ নয়, বরং মনে হচ্ছিল মেঝেতে লোহার যন্ত্র ঘষা হচ্ছে। তারা পেছন ফিরে দৌড় দিল। করিডোর দিয়ে ছুঁড়তে ছুঁড়তে দেখল দরজাগুলো বদলে গেছে। যে দরজা দিয়ে তারা বিকেলে ঢুকেছিল সেটা এখন নেই। শুধু একটার পর একটা লম্বা করিডর, অন্ধকার,
রক্তমাখা দেয়াল আর ভাঙা হুইল চেয়ার পড়ে আছে। আকাশ ক্যামেরা দিয়ে সবকিছু রেকর্ড করছিল। হঠাৎ তার ক্যামেরা স্ক্রিনে দেখা গেল একটি ছোট্ট মেয়ে সাদা ফ্রক পরে দাঁড়িয়ে আছে করিডোরের শেষে। কিন্তু চোখ তুলে তাকাতেই দেখা গেল সেখানে কেউ নেই। আকাশ কাঁপা গলায় বলল, আমি ওকে দেখেছি অর্পিতা। এবং তারা যখন এক লম্বা করিডোরে পৌঁছল, হঠাৎ বাতাস জমাট বাঁধার মতো ঠান্ডা হয়ে গেল। নিস্তব্ধতার ভেতরে ভেসে এলো এক শিশু কণ্ঠ, আমাকে বাঁচাও। সবার বুক কেঁপে উঠল। তারপরই এক কোণ থেকে ভেসে এলো টুংটাং শব্দ। তারা তাকিয়ে দেখল একটা ভাঙা পুতুল মেঝেতে গড়িয়ে যাচ্ছে, যেন কেউ অদৃশ্য হাত দিয়ে ঠেলে দিয়েছে। হঠাৎ আলো ঝলমল করে নিভে উঠল, আর সেই মুহূর্তে তারা সবাই স্পষ্ট দেখল করিডোরের মাঝে দাঁড়িয়ে আছে অর্পিতা। সাদা ফ্রক রক্তে ভেজা, চোখ দুটি ফাঁকা, কিন্তু ঠোঁটে অদ্ভুত এক হাসি। তার হাতে একটি পুরনো পুতুল। সায়ন্তীর হাত থেকে ক্যামেরা পড়ে গেল। মাহি ফিসফিস করে বলল, এটা সত্যি। অর্পিতা ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগল। তার পদক্ষেপে কোনো শব্দ নেই, কিন্তু পুরো করিডোর যেন কেঁপে উঠছিল। নিখোঁজ ছাত্রছাত্রীদের ছায়া আয়নার ভেতরে দেখার পর থেকে আয়ান আর আগের মতো নেই। রাতে ঘুমোতে গেলে তাদের চিৎকার শুনতে পায়। ঘণ্টার কর্কশ ধ্বনি যেন মস্তিষ্কের ভেতর গেঁচে থাকে। তবুও সে থামল না। এবার তার লক্ষ্য হলো স্কুলের বিশাল খেলার মাঠ। দিনের বেলায় ওখানে সবাই ক্রিকেট, ফুটবল খেলে, সবকিছুই যেন স্বাভাবিক। কিন্তু শোনা যায় সন্ধে নামলেই মাঠটা বদলে যায়। অদ্ভুত ছায়ারা খেলা শুরু করে। একদিন বিকেলে আয়ান ইচ্ছে করেই থেকে গেল মাঠে। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে হঠাৎ করেই পরিবেশ পাল্টে গেল। আকাশ কালো হয়ে গেল, বাতাস থমকে গেল, আর মাঠের এক কোণে অদ্ভুত আলো জ্বলতে শুরু করল। আয়ান তাকিয়ে দেখল কয়েকজন অচেনা বাচ্চা ফুটবল খেলছে, কিন্তু তাদের মুখ নেই, শুধু ফাঁকা অন্ধকার। বলটা গড়িয়ে এলো তার দিকে। কৌতূহল চাপতে না পেরে আয়ান বলটা পায়ে ঠেলল। পরের মুহূর্তেই ঠান্ডা স্রোত তার শরীর বেয়ে গেল। বলটা যেন মাংসের তৈরি, ভেতর থেকে হৃদস্পন্দনের মতো শব্দ আসছে। ইমরান লক্ষ্য করল ছোট্ট মেয়েটির চোখে হঠাৎ এক অদ্ভুত ঝলক, আর সে তার স্মৃতিচিত্র ফুটিয়ে তুলছে। মনে হলো তারা দেখছে অর্পিতার শেষ রাত। একটি অন্ধকার কক্ষে তাকে বেঁধে রাখা, ডাক্তারদের নিষ্ঠুর হাত। সত্যি মনে হলো তারা ইতিহাসের এক অদ্ভুত ভয়ঙ্কর সিনেমার অংশ হয়ে গেছে। হঠাৎ এক ডাক্তার চিৎকার করে সামনে এলো, এখানে কোনো প্রাণীর খেলা নেই, ও আমাদের ভেবেছে। ডাক্তারটি ধীরে ধীরে মানুষের রূপ হারাচ্ছে, মুখ বিকৃত, চোখ ফাঁকা, হাত দীর্ঘ হচ্ছে, কণ্ঠ ফিসফিস করছে, আমরা কখনো বাঁচব না, আমাদের ভুলের জন্য অভিশাপ। দলটি একত্রিত হয়ে করিডোরে অন্য প্রান্তে সরে যায়, কিন্তু প্রতিটি কোণে ডাক্তাররা উপস্থিত, নীরব, ক্রমাগত অদ্ভুত পদক্ষেপ করছে। আকাশ ক্যামেরা দিয়ে সবকিছু রেকর্ড করছে। হঠাৎ সে দেখল ডাক্তারদের একটি গোষ্ঠী অর্পিতার চারপাশে চক্রাকারে ঘুরছে, যেন তারা জানে তাদের কৃতকর্মের জন্য এই আত্মা শাস্তি দিচ্ছে। সায়ন্তী কাঁপতে কাঁপতে বলল, আমি আর থাকতে পারছি না, আমাদের এখান থেকে বের হতে হবে। মাহি বলল, রুখো, ও চিৎকার করছে, শুনে দেখো, ও বলছে সত্য জানাও, আমাকে বাঁচাও। যদি আমরা দৌড়াই কখনো সত্য জানাতে পারবো না। রোহান সিদ্ধান্ত নিল তারা হসপিটালের রেকর্ড এবং সব তথ্য সংগ্রহ করবে, তারপর বের হবে। তারা করিডোরের পাশে এক অন্ধকার কক্ষে ঢুকে পড়ল। হঠাৎ অর্পিতা এগিয়ে এলো। তার হাত স্পর্শ করল সায়ন্তীর কাঁধ, ঠান্ডা, ভেজা, কিন্তু কেঁপে ওঠার মতো। সায়ন্তী চিৎকার না করে ধীরে ধীরে তার হাত ধরল। আমরা সত্য জানাবো, আমরা জানব কে তোমাকে হত্যা করেছে। অর্পিতার চোখে অদ্ভুত শান্তি ফুটে উঠল। তবে করিডোরের চারপাশে ডাক্তারদের আত্মা আরো ভয়ঙ্কর হয়ে ঘুরছে। দলের পিছনে করিডোরের আরো অন্ধকার কোণ থেকে একজন ডাক্তার এগোচ্ছে। আকাশ ক্যামেরায় দেখল ডাক্তারটির হাত দিয়ে মেঝেতে অদৃশ্য লেখা লিখছে। লেখা স্পষ্ট হলো ক্যামেরায়, সত্য উদ্ঘাটিত হলে শুধু তখনই আমি মুক্ত হব।
রোহান বুঝল যত তাড়াতাড়ি সম্ভব তারা হসপিটালের সমস্ত তথ্য সংগ্রহ করে বের হতে হবে। অর্পিতার কান্না, ডাক্তারদের আত্মার আভাস, করিডোরের অদ্ভুত ছায়া সবই তাদের ঘিরে ফেলেছে। রোহান চেপে ধরল সায়ন্তীর হাত। ভয় পেও না, আমরা বের হব এবং সত্য জানাবো, অর্পিতার জন্য। অর্পিতার চোখে ধীরে ধীরে আলো ফুটে উঠল, একটু শান্তি, একটু আশা। কিন্তু হসপিটালের রাত দীর্ঘ, অন্ধকার এবং ভয়ঙ্কর। তাদের জন্য আসল পরীক্ষা এখন শুরু হয়েছে। রাত গভীর। সেন্ট মেরি চ্যারিটি হাসপাতালের করিডরগুলোতে নীরবতা। ভয়, কষ্ট আর অতীতের শিকার মানুষের আত্মা যেন একটি দানবের মতো ঘুরে বেড়াচ্ছে। রোহান, সায়ন্তী, আকাশ, মাহি আর ইমরান একত্রিত হয়ে হাসপাতালের পুরনো রেকর্ড ঘরটিতে প্রবেশ করল। পুরনো ফাইল, রিপোর্ট এবং হাসপাতালের ডায়েরি পড়ে তারা ধীরে ধীরে রহস্যের মূল সূত্র খুঁজতে লাগল। রোহান এক ফাইল খুলল। পাতাগুলোতে লেখা, মেয়েটির নাম অর্পিতা। তার চিকিৎসা শুরু হয়েছিল সাধারণ জ্বরের জন্য, কিন্তু ডাক্তারের নির্দেশে তাকে একটি গোপন পরীক্ষার জন্য আলাদা কক্ষে নেওয়া হয়েছিল। মাহি চেঁচিয়ে বলল, ও না, এটা শুধু কুসংস্কার নয়, সত্যি ঘটেছিল। রোহান আরও পড়ল, দেখল সেই রাতে হাসপাতালের কিছু সিনিয়র ডাক্তার একরকম হিউম্যান ট্রায়াল চালাচ্ছিল। লক্ষ্য ছিল মানুষের শরীর থেকে এক রহস্যময় হরমোন বের করা। সেই জন্য শিশুদের ওপর পরীক্ষা করা হয়েছিল। অর্পিতার ছোট্ট জীবন ভেঙে পড়ে। তার আর্তচিৎকার আর দেহের ওপর অত্যাচার সবই নথিতে রেকর্ড। হঠাৎ করিডরের কোণে অর্পিতা ধীরে ধীরে এগোতে থাকে। ঠিকই পড়ছ, তুমি জানছো আমার হত্যাকারীরা, তাদের শাস্তি দিতে হবে, সত্য প্রকাশ করতে হবে। দলটি চুপচাপ তার দিকে তাকিয়েছিল। রোহান বলল, আমরা জানব, আমরা সবাই সত্য জানাবো, তোমার জন্য। তাদের পিছনে হাসপাতালের করিডরের অন্য প্রান্তে ডাক্তারদের ছায়া ঘুরছে। তারা মানুষের রূপ হারাচ্ছে, মুখ বিকৃত, চোখ ফাঁকা। তাদের কণ্ঠ ফিসফিস করছে, আমরা বাঁচব না, আমাদের অপরাধ উদ্ঘাটিত হবে। দলটি তাদের দিকে তাকাচ্ছে। করিডরের বাতাসে হালকা ঝড় ওঠে। রক্তমাখা পুতুল মেঝেতে গড়িয়ে যায়। সায়ন্তী ক্যামেরা ধরে রাখে। হঠাৎ তারা দেখল একটা স্বচ্ছ প্রক্ষেপণ। অর্পিতাকে কিভাবে বেঁধে রাখা হয়েছিল, ডাক্তারদের নিষ্ঠুর অস্ত্রোপচার, মেয়েটির আর্তচিৎকার। ছায়া ফিসফিস করে বলল, শোনো, ঘন্টার ডাক চলে এসেছে, তুমি জানো না, কিন্তু এখন তোমার পালা। আয়ান চিৎকার করতে চাইল, কিন্তু গলা আটকে গেল। তখন হঠাৎ বাতাসে ভেসে এলো আরেকটি কণ্ঠ, এবার অনেক বেশি কর্কশ। ফিরে যাও, বা অভিশাপ তোমাকে দখল করবে। ভয় পেয়ে আয়ান বাইরে দৌড়ে গেল। কক্ষের দরজা বন্ধ হয়ে গেল। বাতাসের সাথে মিলিয়ে গান থেমে গেল, যেন কখনো বাজেনি। তবে আয়ানের মনে শিহরণ বয়ে গেল। এই স্কুলের প্রতিটি কক্ষ, প্রতিটি দেয়াল, প্রতিটি যন্ত্র সবই জীবন্ত। এবং যারা একবার ভেতরে ঢুকেছে তারা আর সাধারণ জীবন ফিরে পায় না।